9 মার্চ বিয়ে রয়েছে তার। এখন যুদ্ধে আটকে পড়ায় বিয়ে করতে আসতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ডোমজুড়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। বিয়ের আগে ছেলে ফিরতে পারবে কিনা তা নিয়ে আশঙ্কায় রয়েছেন বাবা মা। বাহারিনে সোনার কাজ করেন ডোমজুড়ের সুরজিৎ মণ্ডল। বাহারিনের বিমানবন্দরে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে, কার্যত ঘরের বাইরেও বেরোতে পারছেন না বলে দাবি করছে পরিবার। কত বছর আগে গেছে? বছর চারেক আগে, 3 বছর পরে এসেছিল। কি কাজ করে? জুয়েলারি। জলি কাজ করে। তারপর কবে ফোন করলো? ফোন কালকে করেছি 2 বার। আচ্ছা, কি বলছে? বলছে আমি কেসটায় আছি, সেরকম কিছু আমার এখানে আছি, আমি সেরকম কিছু আমার কাছে মানে গন্ডগোল দুবাইয়ে আছে তো? হ্যাঁ, সেরকম কিছু গন্ডগোল নেই। গন্ডগোলটা হয়েছে যেখানে এয়ারপোর্ট প্লেন ছাড়ে সেইখানে গন্ডগোলটা হয়েছে। প্লেনে চাপবে সেদিনে রাত্রিবেলা, শনিবারে, সেদিনই রাত্রি গন্ডগোল। প্লেন নিয়ে ছাড়ে না। আচ্ছা, প্লেনের টিকিট কাটাও হয়ে গেছিল? টিকিটটা অনেকদিন আগে কাটা আছে। ওখানে লাস্ট কবে আপনার সাথে কথা হয়েছে ছেলের? কালকে। কি বললো? আমি কেসটা করছি, যদি এরই মধ্যে যদি থেমে যায় তাহলে এই প্লেন চালু হয়ে যায়, আমি চলে আসবো। পশ্চিম এশিয়ায় ভয়াবহ পরিস্থিতি। তেহরান থেকে ভারতীয় ছাত্রদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। অধিকাংশ ভারতীয় পড়ুয়াকে নিরাপদে সরানো হয়েছে। বিবৃতি ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে থাকা খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। কয়েকজন দূতাবাসে সাহায্য নিতে অস্বীকার করায় তারা তেহরানই রয়ে গিয়েছেন। নতুন করে বিবৃতি দিয়ে জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস, ইরানে থেকে পড়ুয়াদের জন্য আগের নির্দেশিকা বহাল রয়েছে। যতটা সম্ভব বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, জানিয়েছে ভারতীয় দূতাবাস। আশঙ্কায় সত্যি হলো, ভারতীয় তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান। এই হচ্ছে সেই হরমুজ প্রণালী। ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। হরমুজ প্রণালীর একদিকে রয়েছে পারস্য উপসাগর, আরেকদিকে ওমান সাগর। ভারত যত পরিমাণে তেল আমদানি করে তার 40% এই হরমুজ প্রণালী দিয়েই আমদানি করা হয়। এখন এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তার কালো মেঘ ঘনীভূত হচ্ছে ভারতের আকাশে। একমাত্র চীন এবং রাশিয়ার জাহাজের জন্যই এই প্রণালী খোলা থাকবে বলে জানানো হয়েছে তেহরানের তরফে। বিশ্বের অন্য যে কোনো জাহাজ এই প্রণালী পেরোনোর চেষ্টা করলে তাকে নিশানা করা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি ইরানের রেভলিউশনারি গার্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। এই হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির প্রায় 40% আমদানি করে ভারত, এবং গোটা বিশ্বে যে পরিমাণে তেল সরবরাহ করা হয় তার 20 থেকে 25% এই হরমুজ প্রণালী দিয়েই যায়। আর এইবারে ভারতের আকাশে কেন দুশ্চিন্তার কালো মেঘ? তার কারণ, যে পরিমাণে তেল মজুত রয়েছে তাতে 50 দিন বড়জোর চলতে পারে। অপরিশোধিত তেল এই পরিমাণে মজুত রয়েছে বলে সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে। তার 25 দিনের কাঁচা তেল এবং 25 দিনের পরিশোধিত তেল মজুত রয়েছে। অঙ্কটা 100 মিলিয়ন ব্যারেল। এই অপরিশোধিত তেল ভাড়ারে রয়েছে ভারতের। 25 দিনের জন্য মজুত রয়েছে এলএনজি, এলপিজি, অপরিশোধিত তেল। আপাতত চীন রাশিয়ার জাহাজের জন্যই ইরান দরজা খুলে রেখেছে হরমুজ প্রণালীর। তাই হরমুজ প্রণালী এখনই যদি ভারতের জন্যও না খোলা হয় তাহলে চরম দুশ্চিন্তা রয়েছে। হ্যাঁতে হ্যাঁ মেলালেই আবাদ হবে বাগান, প্রতিবাদ করলেই বাদের খাতায়। নির্বাচনের আগে ঠিক ভুলের অঙ্কে কি চলছে জনগণের মাথায়? বেকারত্ব উপরে বেকারত্ব নিয়ে বেঁচে আছি। এই অপশাসনের অবসান ঘটাতে চাই আমরা। পুলিশ তো অ্যাকচুয়ালি দলদাসে পরিণত হয়েছে। আমরা রেশনের চাল পাচ্ছি, ভাতা পাচ্ছি, 2 কেজি চালের খয়রাতিতে ভোটের আগে ফোকাস বদলে গেছে ভোটের ময়দানে। চাই নিজ খাদ্য থেকে চাই নিজ বাদ্যে শিফট করেছেন সকলেই। আর এখন নির্বাচনী প্রচারের সময় বাদ্য বাজাচ্ছেন লোকে ভাষণের মাধ্যমে। তারই মাঝে আমি হাজির বারাসাত বিধানসভা কেন্দ্রে। তাহলে চলুন শুরু করি সফর। এবছর 3 বারের তৃণমূলের বিধায়ক বলেছেন তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে চান না এবং নিজেকে তিনি ব্যর্থ বলেও দাবি করছেন। এ বিষয়ে আপনার মতামত কি? যথার্থ সত্য কথা বলেছেন। বারাসাতবাসী ওকে দেখেনি ওনাকে, এবং উনি পরিযায়ী পাঠিয়ে বলে পরিচিত বারাসাতে। বিধায়ক তো আজকে 15 বছর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি। দেখেছি সিনেমার পর্দায় দেখেছি। খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য ওনাকে দেখি আমরা, এমএলএ কে আমরা পাই না। কোনো সুযোগ সুবিধাই আমরা বিধায়কের কাছ থেকে পাই না। গত বছর সেপ্টেম্বর মাসে চিরঞ্জিত চক্রবর্তী বলেন যে তিনি বিধায়ক হিসেবে ব্যর্থ।
এতে কি তার কথার পরিপ্রেক্ষিতে দলে কোনো প্রভাব পড়েছে, বা সাধারণ মানুষ যারা ভোটার তাদের মধ্যেও কি কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? স্বাভাবিকভাবেই মানুষের একটা অধিক প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা পূরণে হয়তো উনি ব্যর্থ, এই কথাটা বলেছেন। হয়তো এই এফেক্ট হয়তো থাকলেও থাকতে পারে। যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করে বলুন বারাসাতের সার্বিক উন্নয়নের দাবি বিধানসভায় তিনি কতবার তিনি তুলে ধরেছেন। বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু চিরঞ্জিত হারালে, মানে চিরঞ্জিত ভোটে আর না দাঁড়ালে কাকে পাওয়া যাবে সেটা তো আমরা দেখতে পাবো যখন প্রার্থী ঘোষণা হবে। ততক্ষণ অন্য কথাগুলো বলে দিই। 2011 সালে প্রথমবার চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক হয়ে যেতেন। হারিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়কে। শুধু হারিয়েছিলেন তা নয়, পেয়েছিলেন 58%-এরও বেশি ভোট। এবং সেইটাই কিন্তু প্রথম এবং শেষবার নয়, চিরঞ্জিত চক্রবর্তী এখান থেকে বিধায়ক হওয়ায় হ্যাট্রিক করেছিলেন। 2021 সালের বিধানসভা ভোটটাই বারাসাতে সব থেকে বেশি বর্ণময় ভোট ছিল বলে আমার মনে হয়। সে বছর এই প্রার্থীদের মধ্যে আবার ছিলেন দুজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী এবং চিরঞ্জিত চক্রবর্তী জিতেছিলেন 46% ভোট পেয়ে। তবে মজার কথা, বিজেপি এবারে শক্তি বাড়িয়েছিল অনেক বেশি। 11% ভোট থেকে তারা শটান পৌঁছে গিয়েছিল 35% ভোটে। পরিবর্তন হাওয়া চলছে, বারাসাত জুড়ে চলছে। 29টে ওয়ার্ডে আজকে বিজেপি লিড রয়েছে। ভোটের আগে জয় বাংলা আর জয় শ্রীরাম এই দুটো শব্দবন্ধের সংঘাত কোন পর্যায়ে পৌঁছতে পারে বলে আপনার মনে হয়? জয় শ্রীরাম আর শোনা যায় না, বিজেপিরাও জয় বাংলা বলে। আগামী দিন জয় বাংলা কেউ বলবে না, তার করা স্লোগান। দুই সরকারের অপশাসন, দুই সরকারের শোষণ, বঞ্চনা, নিপীড়ন সবটাই এসেছে। 5-7 বছরের অভিজ্ঞতার মধ্যে যে মানুষের কথা বুঝেছেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। প্রশাসনের কাছে গেলে আমরা সুবিচার পাই না। সিন্ডিকেটের সরকার, তোলামূলের সরকার মমতা ব্যানার্জির হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে। রাস্তাঘাটের অবস্থা আমাদের এখানে এই বারাসাতে খুব একটা ভালো নয়। মেন রোডগুলো তো অবস্থা খারাপ। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল হয়ে যায় 1 ঘন্টার বৃষ্টিতে। তার কোনো পরিষ্কার সলিউশন এখনো হয়নি। আগে অনেক জল জমতো, নিচু ছিল, এবড়ো খেবড়ো, এখন সেটা একদমই নেই। অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে। আমরা কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাই না। হ্যাঁ, আমরা রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে মোটামুটি সবটাই সুবিধা পাই আমরা। জেলা হাসপাতাল এমনই খারাপ অবস্থা যে আমরা তো যেতেও পাই না সাধারণ মানুষ। আর হাসপাতালের ব্যবস্থা তো খুবই ভালো। এখানকার পরিষেবা খুবই নিম্নতম। হাসপাতাল আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু চাকচিক্য হয়েছে, সুন্দর বিল্ডিং হয়েছে, নীল সাদা রং হয়েছে, তার ভিতরের পরিকাঠামো যেটা ভালো ভালো ডক্টর তার অভাব রয়েছে। ওখানে পরিষেবা ভালো না, আমরা হসপিটালে যাই না। যথেষ্ট পরিষেবা আছে এখানে এই অবস্থা, কিন্তু চাইলেও কিছু পাই না। ধরুন গোপাল মুখার্জিকে যেভাবে পাওয়া যেত, চিরঞ্জিত চক্রবর্তীকে সেভাবে পাওয়া যায়নি। এই এফেক্ট হয়তো থাকলেও থাকতে পারে। একটা ক্ষোভ বারাসাতবাসীর মধ্যে জন্মেছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, আর নয়, অনেক হয়েছে, যাকে পাবো ভূমিপুত্র যে দলের হোক তাকে ভোট দেবো। এখানে রুটিন মাফিক নর্দমা পরিষ্কার করা, তারপরে পৌরসভা থেকে তেল দিলে তেলটা দেওয়া, তারপরে ডেঙ্গুর মেয়েরা সার্ভে করে বাড়ি বাড়ি, এগুলো দেখি সত্যি উপকার পেয়েছি, আমরা উপকার পাচ্ছি। মুখ্যমন্ত্রী হিসেবে যা প্রকল্পগুলো চালু করেছে তা অনেকগুলো সমস্ত প্রকল্পগুলো চালু আছে বারাসাতে, তা আমরা পাই। অ্যাকচুয়ালি এই সরকারের তো আমাদের কোনো কাজ নেই, সবাই বেকার। এই আমাদের এখন যেমন বেকার ভাতা দিচ্ছে, দেবে ভবিষ্যতে আরও দেবে হয়তো। রেশনটা তো সুবিধা আছেই, যেমন কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আমার বোনের বিয়েতে যে রূপশ্রী টাকাটা আমরা পেয়েছি, আমার মায়ের শরীর খারাপে যে স্বাস্থ্যসাথী কার্ডে ব্যবহার করে সেখান থেকেও টাকা পেয়েছি। ভাতা নিয়ে আমার বাড়িতে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে যদি আমি ভোটটা ওখানে দিয়ে ফেলি, তাহলে আমার মনে হয় ঘরে যে ছেলেটা বেকার আছে তাহলে সে তো আর কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। ভাতা যা আছে তার পক্ষে তার বিপক্ষে বলার তো বড় কথা হচ্ছে যে কোনো কর্মক্ষমতা সম্পন্ন বেকার যুবক যুবতীর স্থায়ী চাকরির দাবি আমরা করছি। দানে দানে পে লিখা হ্যায় দান করনে ওয়ালে কা নাম। দাতা কর্ণের সময় গিয়েছে চলে, তারা দানের হিসেব মিলিয়ে নেবে ভোটের সময় এলে। উল্টো দিকে জনতাও কিন্তু বুঝিয়ে দেবে কত দানে কত চাল। আজ আমি আমার বারাসাত বিধানসভা কেন্দ্রের সফর শেষ করছি এখানে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।